আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে 2023 সালে এসএসসি পরীক্ষা আসা কুমিল্লা বোর্ডের রসায়ন প্রথম পত্রের বহু নির্বাচনী অংশের সমাধান দেখাবো। প্রথম যে প্রশ্নটি এসেছিল সেটি হচ্ছে যে কপার আয়নের 29তম ইলেকট্রনের কোন অরবিটালে প্রবেশ করে। আমরা যদি কপার 29টি ইলেকট্রন থাকে এটা আমরা জানি। এই যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি আর্গন তা 18টা, তারপরে আমরা দেখি 3d এবং কি 4s। এখানে জানি যে আমরা 4s2 হবে এবং কি 3d9 হবে। এই ইলেকট্রন বিন্যাসটি ভুল। আর আমরা যদি কপারের সঠিক ইলেকট্রন বিন্যাসটি দেখি সেটি হচ্ছে যে 29 সমান আর্গন, অর্থাৎ 18টা ইলেকট্রন এখানে, আর এখানে 3d10 4s1 হবে। কারণ 4s1 এর কারণে হবে, এটি হচ্ছে সঠিক ইলেকট্রন বিন্যাস, কারণ ডি অরবিটাল অর্ধপূর্ণ বা পরিপূর্ণ থাকতে চায়। ডি অরবিটাল অর্ধপূর্ণ বা পূর্ণ থাকতে চায়, যে ওই কারণে আমার শেষ ইলেকট্রনটি ডি অরবিটালে ঢুকবে। এখানে সঠিক অ্যান্সার গ নাম্বারটি। পরবর্তী যে প্রশ্নটি উদ্দীপকে আমরা দেখতেছি 3 ও 4 নম্বর পর্যায়ে। 3 নম্বর পর্যায়ে এক্স জেড আর হচ্ছে যে এখানে ওয়াই এ ওয়াই এটি রয়েছে। আমরা জানি 3 নম্বর পর্যায়ে থাকে সোডিয়াম, তারপর থাকে ম্যাগনেসিয়াম। এটি হচ্ছে ম্যাগনেসিয়াম, আর এটা হবে যে আমার ক্যালসিয়াম, এই নাম্বারটি। আর যদি আমরা পরবর্তীতে যাই, এখানে যদি জেডে দেখি এটা হচ্ছে 13 নাম্বার। 13 নাম্বার আমরা জানি দেখি অ্যালুমিনিয়াম, আর ওয়াই হচ্ছে যে আমার ক্যালসিয়াম স্ক্যান্ডিয়াম। এর সর্ব উদ্দীপকের সর্ববস্তু ইলেকট্রনের চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান লেখো। এ হচ্ছে যে আমার ক্যালসিয়াম। ক্যালসিয়ামের 20। আমরা যদি দেখি এটা আর্গন 4s2। এখানে অ্যাসিড যদি আমরা এল এর মান দেখি 0, এল এর মান 0 যেহেতু এম এর মান হবে যে প্লাস এল থেকে মাইনাস এল, মাইনাস এল। তো সুতরাং এম এর মান হবে এখানে 0। তো সুতরাং এখানে সঠিক অ্যান্সার 0 হবে, খ নাম্বারটি। পরবর্তী যে প্রশ্নটি হচ্ছে এ এ আমরা কি পেয়েছি, এ এক্স ওয়াই জেড। আমরা উপাদানগুলো আবার এখানে স্লাইডে তুলে নিই। এ পেয়েছি আমরা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, স্ক্যান্ডিয়াম, ক্যালসিয়াম। আমরা যদি এখানে লিখি ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, এক্স ওয়াই, আর হচ্ছে যে আমরা জেড এ। আমরা যদি এখান থেকে এর চেয়ে এক্স এর আয়নীকরণ শক্তি বেশি, এর চেয়ে এক্স এর, আমরা যদি দেখি ক্যাটায়নের আকার যদি ছোট হয় তাহলে আয়নীকরণ সমযোজী বাড়ে। এখানে তো আয়নীকরণ শক্তির কথা হচ্ছে। আমরা যদি জানি উপর থেকে নিচে যাইলে আকার বাড়ে, আকার বাড়লে আয়নীকরণ শক্তি কমে। তো সুতরাং ক্যালসিয়ামের আয়নীকরণ শক্তি কম, ম্যাগনেসিয়ামের বেশি। সুতরাং এখানে 1 নম্বর অপশনটি সঠিক। আর যদি আমি জেড ক্লোরাইড হচ্ছে যে স্পেনিয়াম ক্লোরাইড যৌগের জলীয় দ্রবণে অম্লীয়। হ্যাঁ, এটি ঠিক। আর যদি আমরা দেখি পরবর্তীটা Z3+, অর্থাৎ স্ক্যান্ডিয়াম 3+ এর পোলার আয়ন ক্ষমতা X2+ থেকে বেশি। X2+ হচ্ছে এই যে যার চার্জ যত বেশি তার পোলার আয়ন তত বেশি। এখানে স্ক্যান্ডিয়াম 3+, আর এখানে হচ্ছে যে Z3+ বলতে এখানে
স্ক্যান্ডিয়াম 3 প্লাস বলতে আর X2 প্লাস বলতে ম্যাগনেসিয়াম 2 প্লাস বলতে। অবশ্যই এখানে যার চার্জ বেশি তার পোলার আয়ন বেশি হবে। এখানে স্ক্যান্ডিয়ামের পোলার আয়ন বেশি হবে। সুতরাং এখানে সঠিক অ্যান্সার 1, 2 ও 3। পরবর্তী যেটি অনুবন্ধী ক্ষারক কোনটি? আমরা জানি CO3 থেকে যদি একটা হাইড্রোজেন ত্যাগ করে তখন সেটি অনুবন্ধী ক্ষারে পরিণত হবে। আশা করি এখানে সঠিক অ্যান্সার কি? কার্বন। উত্তম খাদ্য সংরক্ষক কোনটি? ভিনেগার। ভিনেগার কাকে বলে? 6 থেকে 10% ইথানোয়িক অ্যাসিডের জলীয় দ্রবণকে ভিনেগার বলে। যেখানে আমাদের 90 থেকে 92 90 থেকে 94% পানি থাকে, তো সুতরাং উত্তম খাদ্য সংরক্ষক হচ্ছে ভিনেগার। পরবর্তী আমাদের যে প্রশ্নটি, ইথানোয়িক অ্যাসিড কে আমাদের যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে জলীয় দ্রবণে রাখা উৎপাদ কি হবে? এখানে উৎপাদ হবে আমাদের CH3, COO, NH4। আর হচ্ছে যে এখানে হবে যে আমাদের পানি উৎপন্ন হবে। এখানে যেহেতু দুইটি উইক অ্যাসিড, দেখো একটা হচ্ছে যে উইক অ্যাসিড এবং ইথানোয়িক অ্যাসিড, একটা হচ্ছে যে উইক বেস। তো সুতরাং এখানে সবকিছু তাহলে কি হবে? অম্লধর্মী হবে না, ক্ষারধর্মী হবে না, এটা নিরপেক্ষ হবে। এখানে একটা উইক অ্যাসিড সাথে আর একটা উইক বেস যুক্ত হচ্ছে। আর 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের দাব্যতার গুণফল এত হলে তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের দাব্যতা কত? আমরা জানি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দাব্যতা S, আর হচ্ছে ক্যালসিয়াম 2 প্লাস হচ্ছে যে 2H- এবং 2S ইন্টু 2S² সমান 4S³ এখানে যদি আমরা 4.42 ইন্টু 10⁻⁵ দাব্যতার গুণফল, এখান থেকে আমরা S বার করলে পাবো 2.223 ইন্টু 10⁻²। সুতরাং এখানে সঠিক অ্যান্সার হবে বি নাম্বারটি বা খ নাম্বারটি। নিচের কোনটি রঙিন যৌগ? আমরা জানি এখানে ম্যাগনেসিয়াম দ্বিবলক মূলক হচ্ছে, সুতরাং ম্যাগনেসিয়াম রঙিন যৌগ গঠন করবে না। আর হচ্ছে যে স্ক্যান্ডিয়াম 3 প্লাস হলে আমরা জানি তার ইলেকট্রন বিন্যাসে শুধু আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করে, ডি অরবিটাল কোনো ইলেকট্রন থাকে না। আর হচ্ছে যে ডি অরবিটালে কখন রঙিন যৌগ হবে? যখন ডি অরবিটালে 3D 1 থেকে 9 পর্যন্ত কোনো ইলেকট্রন থাকবে সুস্থিত আয়ন। আর কপারের ক্ষেত্রে আমরা দেখতে পারি, কপার 2 প্লাসের ক্ষেত্রে আমরা দেখি ডি অরবিটাল সম্পূর্ণ। এটি হবে না, কারণ 3D 1 থেকে 9 পর্যন্ত থাকতে হবে, আংশিক পূর্ণ থাকতে হবে। আংশিক পূর্ণ থাকলে তাহলে আমাদের হবে। এখানে কপার প্লাস আয়ন 3D10। আর যদি আমরা কোবাল্টের ক্ষেত্রে দেখি, কোবাল্ট হচ্ছে 27। ওরাই 0 হবে। আর হচ্ছে যে এখান থেকে
আমাদের থ্রি কয়টি হবে? 18টি আছে এখানে। 18, 10, 28। 28 থেকে এক কম 9, 27, 27। এখানে 9টা হবে না, 20, আর এখানে হবে 7। যেহেতু এখান থেকে দুইটা চলে গেছে, সুতরাং এখানে 0, এখানে 7 হবে। সুতরাং এটি রাইট, কারণ এখানে D 1 থেকে 9 এর মতো আছে, তো সুতরাং এটি যেখানে থাকবে সেটি সঠিক। সুস্থিত আয়নে আংশিক পূর্ণ থাকতে হবে। আংশিক পূর্ণটা হচ্ছে ডি অরবিটালে 1 থেকে 9 পর্যন্ত, যেটি যে রিকোয়ারমেন্ট শুধু আমাদের কোবাল্ট ক্লোরাইড পূর্ণ করে। নিচের কণ ধাতু শনাক্তকরণে পটাশিয়াম পাইরোআইনটুমিনেট ব্যবহার করে। সোডিয়ামের শনাক্তকরণে পটাশিয়াম পাইরোআইনটুমিনেট ব্যবহৃত। কোনটি জলীয় দ্রবণে পিএইচ এর মান 7-এর চেয়ে বেশি? আমরা যদি সোডিয়াম ক্লোরাইড দেখি, এখানে স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেস উৎপন্ন হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর যদি আমরা বি নাম্বারে দেখি বা খ নাম্বারে দেখি, সেখানে আমরা দেখতেছি উইক উইক বেজ জিঙ্ক হাইড্রোক্সাইড প্লাস সালফিউরিক অ্যাসিড, অর্থাৎ স্ট্রং অ্যাসিড উৎপন্ন হবে। তো সুতরাং এখানে পিএইচ কম। এখানেও পিএইচ নিউট্রাল অনেকটা, এতে আমাদের স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেস। আর যদি আমরা গ নাম্বারটি দেখি, সেখানে আমাদের স্ট্রং অ্যাসিড হাইড্রোক্লোরিক হবে আর উইক বেস উৎপন্ন হবে। এখানে আমাদের পিএইচ কম। কিন্তু আমরা যদি এখানে পটাশিয়াম কার্বনেটের ক্ষেত্রে দেখি, তাহলে আমাদের কি উৎপন্ন হচ্ছে? পটাশিয়াম কার্বনেটের ক্ষেত্রে আমাদের আমাদের উৎপন্ন হবে স্ট্রং বেস প্লাস উইক অ্যাসিড। স্ট্রং বেস যেহেতু আছে, সেহেতু আমাদের পিএইচ এর মান বেশি হবে, যেহেতু এটি এখানে বেসের প্রভাবটা বেশি। সুতরাং এখানে সঠিক অ্যান্সার গ নাম্বারটা। আমরা যদি ক্যালসিয়ামের সর্ববহিস্থ স্তরের ইলেকট্রন বিন্যাস দেখি, তাহলে কোয়ান্টাম সংখ্যা সেট কোনটি হবে? আসুন আমরা এটা সলভ করি। ক্যালসিয়াম 20 4s2। এখানে n সমান হচ্ছে যে 4, l সমান হচ্ছে যে 0, যেহেতু s হলে l এর মান 0, m এর মানও 0 হবে। আর হচ্ছে যে কারণ m এর মান হচ্ছে প্লাস l থেকে মাইনাস l, এখন l এর মানে 0, তো সুতরাং m এর মান 0। আর হচ্ছে যে স্পিন কোয়ান্টাম সহ আমরা জানি প্লাস হাফ মাইনাস হাফ। এই রিকোয়ারমেন্ট আমার পূরণ করে শুধু এ নাম্বারটা বা ক নাম্বারটা, এখানে সঠিক অ্যান্সার তো। বিশুদ্ধ পানিকে ফোঁটা ফোঁটা হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলে কেডব্লিউ এর মান কত? কেডব্লিউ এর মান সর্বদা হচ্ছে যে পানির আয়নিক গুণফল 1 × 10⁻⁻⁴। সঠিক অ্যান্সার খ নাম্বার কি? কেন্দ্রীয় পরমাণু অষ্টক পূর্ণ হচ্ছে, কেন্দ্রীয় পরমাণুর অষ্টক পূর্ণ হচ্ছে কোনটিতে? আমরা যদি H2O তে দেখি, অক্সিজেনের শেষ কক্ষপথে আমরা জানি যে 2 জোড়া ইলেকট্রন থাকে, আর হচ্ছে যে 6টা ইলেকট্রন থাকে, তার মধ্যে একটা একটা 80 হাইড্রোজেন যুক্ত হয়, যার ফলে এটা অষ্টক পূর্ণ করে। বোরন যদি দেখি আমরা, বোরনের দ্বিতীয় কক্ষপথে থাকে 3টে ইলেকট্রন, তো সুতরাং এটি অষ্টক সংকোচন, এটা অষ্টক পূর্ণ করে না। আর যদি আমরা
সোডিয়াম, নাইট্রোজেন দেখি নাইট্রোজেনের শেষ স্তরে কক্ষপথে আমরা দেখি কয়টি নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস করে 1s2 2s2 2p3। এটি ছিল নাইট্রোজেনের ইলেকট্রন, 3 2 5টা থাকে। আমরা যদি ইলেকট্রন দেখি 5টা, একটা দুইটা, দুইটা এক জোড়া থাকে, আর সহ যেগুলো সিঙ্গেলে থাকে এগুলোর সাথে ক্লোরাইডের আর কি বর্ধন করে। তাই নাইট্রোজেনের ক্ষেত্রে অষ্টক পূর্ণ হয়, কিন্তু আমাদের বোরন ক্লোরাইডের ক্ষেত্রে হয় না। তো সুতরাং এখানে সঠিক অ্যান্সার 1 ও 3। মানুষের রক্তের পিএইচ কত? পিএইচ এর মান কত? এটি হলো 7.4। আয়নীকরণ বিভাগের সঠিক ক্রম কোনটি? আমরা যদি দেখি আয়নীকরণ বিভাগের, যদি উপর থেকে নিচে যায় অর্থাৎ একই পর্যায়ের উপর থেকে নিচে যায় আকার বাড়ে, আকার বাড়লে আমার আয়নীকরণ বিভব কমে। আর যদি আকারের কমটা দেখি, ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আমার আয়নীকরণ বিভাগের ক্ষেত্রে তাহলে উল্টাটা হবে, যেহেতু আমার আকারের কম এটি, কারণ প্রত্যেকে নিচে যাইলে আয়নীকরণ বিভব কমে। সুতরাং সঠিক অ্যান্সার এখানে বি নাম্বারটি বা খ নাম্বার। ফসফোনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে যৌগে বিদ্যমান বন্ধন কোনটি? CH4Cl। এখানে যদি আমরা দেখি ফসফোনিয়াম প্লাস ক্লোরাইড মাইনাস, এটি হচ্ছে যে আয়নিক বন্ধন। আর যদি PH3 গঠন সমযোজী বন্ধন। আর আমাদের যদি PH4+ বন্ধন যেটা গঠন করে প্লাস আয়ন, এটা হচ্ছে যে সন্নিবেশ বন্ধন। তো সুতরাং এখানে আমার 3 ধরনের বন্ধন বিদ্যমান। সুতরাং 1 2 3 এখানে সঠিক অ্যান্সার। নিচের কোন মিশ্রণটি ভিনেগার হবে? আমরা জানি 6 থেকে 10% ইথানোয়িক অ্যাসিড এবং কি ইথানোয়িক অ্যাসিডের জলীয় দ্রবণ 6 থেকে 10%, এবং কি 90 থেকে 94% পানি থাকলে আমরা তাকে সেই মিশ্রণটিকে ভিনেগার বলি। তো সুতরাং এখানে সঠিক অ্যান্সার ক নাম্বারটা। নিচের কোনটিতে পোলার আয়ন বেশি ঘটবে? আমরা যদি এখানে দেখি বেরিয়াম 2+, বেরিলিয়াম 2+, আর হচ্ছে ম্যাগনেসিয়াম 2+, আর হচ্ছে লিথিয়াম +, আর একটা হচ্ছে সোডিয়াম +। প্রথমে কত হলো যে চার্জ বাড়লে, চার্জ যদি বাড়ে পোলার আয়ন বাড়বে। তো সুতরাং এই দুইটি চার্জ কম, লিথিয়াম আর সোডিয়ামের, এই দুইটা আগে বাদ গেল। এবার ক্যাটায়নের, এবার আমার হবে ম্যাগনেসিয়াম আর বেরিলিয়ামের ক্ষেত্রে। ক্যাটায়নের আকার যদি ক্ষুদ্র হয় তাহলে পোলার আয়ন বাড়ে। আমরা জানি বেরিলিয়াম 2 নম্বর পর্যায়ের মৌল, ম্যাগনেসিয়াম 3 নম্বর পর্যায়ের মৌল। তো সুতরাং বেরিলিয়াম আকারে ছোট, সুতরাং বেরিলিয়ামের পোলার আয়ন ম্যাগনেসিয়াম অপেক্ষা বেশি হবে। সঠিক অ্যান্সার এটি, বেরিলিয়াম। আর এটি ম্যাগনেসিয়াম বাদ যাবে, এখানে সঠিক অ্যান্সার এ নম্বর। বরফের একটি অক্সিজেন পরমাণুতে কয়টি হাইড্রোজেন বন্ধন বিদ্যমান? বরফের একটি অক্সিজেন পরমাণুতে 2টি হাইড্রোজেন বন্ধন বিদ্যমান।
আর হচ্ছে যে আমরা যদি নিকেলের কতগুলো ইলেকট্রনের ক্ষেত্রে N+L4 হয়, আমরা যদি নিকেলের, যেখানে এখানে L=1, আমরা যদি নিকেলের ইলেকট্রন বিন্যাস দেখি, নিকেল 28, আর্গন PBD, PDH, ইলে কতগুলো ইলেকট্রনের ক্ষেত্রে N+L=4 হয়। আমরা যদি এখানে দেখি PDA এর মান N+L কত, এখানে থ্রি এর মান হচ্ছে 3 আর ডি এর মান হচ্ছে যে 2, সুতরাং 5। সুতরাং এটি হবে না, কিন্তু এটি হচ্ছে 4s2। এখানে দুটি ইলেকট্রন পাইলাম। আসুন এবার আমরা আবার আর্গনের বিন্যাস করি, 1s2, 2s2, 2p2, 2p6, 3s2, 3p6। আর এখানে আমরা যদি n এর p6 এ যাই, 3 প্লাস p এর মান 1, সুতরাং এখানে হবে 4। n এর মান 3 আর l এর মান 1, সুতরাং এখানে মান আসতেছে যে আমরা শুধু একটাই পাইতেছি, এই 3p6 এর কথাই ওনারা ইন্ডিকেট করছে। 3p6 এ যদি আমরা যাই, N+L, এখানে 3p6 এ n এর মান 3, p এর মান হচ্ছে যে 1, তো সুতরাং এখানে 4। এই 4 এ কয়টা ইলেকট্রন আছে? আমার 6টা ইলেকট্রন আছে। তো সুতরাং এটা হবে সঠিক অ্যান্সার 6 হবে। আর যদি এখানে L=0, 1 যদি না দিত, তাহলে আমার এখানে 8টা ইলেকট্রন থাকতো, কারণ 4s এ s এর মান 0, l এর s এ l এর মান 0, তো সুতরাং এটি হবে না। কিন্তু এখানে 3p6 এ হবে। কোনটি দৃশ্যমান বর্ণালী? আমরা জানি লাইমের সিরিজের যদি আমরা জানি ইউভি বা অতিবেগুনি রশ্মি ব্যবহার করা, আর যদি আমাদের বার্মার সিরিজে যাই তাহলে আমাদের ভিজিবল বা দৃশ্যমান রশ্মি ব্যবহার করা। আর এছাড়া আমাদের যত আসছে, ধরো বার্মার ছাড়া পেটসেন, ব্রাকেট, কুন, এমপি, সবগুলোর ক্ষেত্রে আমার আইআর বা ইনফ্রারেড রশ্মি বা অবলোহিত রশ্মি ব্যবহৃত হয়। দৃশ্যমান শুধু আমার বার্মারের ক্ষেত্রে ব্যবহৃত। জাল জাল ফাস্টফুড শনাক্তকরণে কোনটি ব্যবহার করা? জাল ফাস্টফুড শনাক্তকরণে অতিবেগুনি বা ইউভি বা আল্ট্রাভায়োলেট রে ব্যবহার করা হয়। আর যদি আমাদের এখানে L=NH2 আছে, আর হচ্ছে যে N2 অণুর N2 কি, আমি এখানে যদি দেখি 3s2 3p পাবো, 1s2, 2s2, 2s2, 2p6, 3s2, 3p5, 10, 15, 17। এখানে ক্লোরিনের কথা বলছে। ক্লোরিনের এটা অপলার যৌগ, কারণ এটা 3-3 ইলেকট্রোনেগেটিভ, 0 ইলেকট্রোনেগেটিভ, 0 হলে এটি হচ্ছে যে অপলার যৌগ। Ln2, এখানে আমরা এটা হচ্ছে যে আমার ক্লোরিন, n=ক্লোরিন আমরা পাইলাম, আর Lm আমরা বাইর করি। L এর মান হচ্ছে যে, যদি এখানে শুধু 3s2 হয়, 1s2, 2s2, 2p6, 3s2, তো সুতরাং এটা হবে যে আমাদের ম্যাগনেসিয়াম। এল হচ্ছে যে ম্যাগনেসিয়াম,
যেহেতু হচ্ছে যে আমার 12, আর হচ্ছে যে আমার এম যদি 4s2 হয়, তাহলে সেটি হবে যে আমার ক্যালসিয়াম। ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম আর ক্লোরাইড। এল হচ্ছে যে ম্যাগনেসিয়াম। আমরা যদি এখানে দেখি ম্যাগনেসিয়াম ক্লোরাইড, আর একটা হচ্ছে যে আমার ক্যালসিয়াম ক্লোরাইড, Mn2। এর মধ্যে ক্যালসিয়াম ক্লোরাইড অধিক তো আমরা এটা, আমরা যদি দেখি ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়ামের মধ্যে, এখানে যদিও দুইজনেরই চার্জ সমান, কিন্তু আমাদের যদি পোলার আয়নের গলনাঙ্ক আর পানি দ্রবণীয়তা এগুলো পোলার আয়নের সাথে সম্পর্কিত। ক্যাটায়নের যদি আকার বাড়ে, পোলার আয়ন কমে। আর পোলার আয়ন যদি কমে, তাহলে আমার দ্রবণীয়তা বাড়ে, গলনাঙ্ক বাড়ে, আর সমযোগিতা কমে, আয়নিকতা বাড়ে, আয়নীকরণ। তো সুতরাং আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যালসিয়াম ক্লোরাইড হচ্ছে যে আকারে বড়, তাতে তার পোলারায়ন কমতেছে। পোলারায়ন কমার ফলে তার দ্রবণীয়তা বাড়তেছে এবং কি গলনাঙ্ক বাড়তেছে, কিন্তু সমযোজিতা কমবে। তো সুতরাং এখানে সঠিক অ্যান্সার 1 ও 2। সবচেয়ে দুর্বল অ্যাসিড কোনটি? আমরা যদি এখানে নাম্বারে বোরনের যদি আমরা A B C D, আমরা ক্লোরিনের এখানে যদি জারণ মান দেখি +7, আর বোরনের আমরা জারণ মান যদি দেখি +3, বোরিক অ্যাসিডের বোরনে আর নাইট্রিক অ্যাসিডে আমরা দেখি +5। এখানে দেখি আমরা ফসফরাসের কত দেখি, আমরা দেখি 6 থেকে 3 যাইলে এখানে আমরা +3 দেখি। তার যার জারণ মান বেশি, সে তত বেশি শক্তিশালী। কিন্তু বোরিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে জার্মান +3, জার্মান +3 আমরা দুইজনের ক্ষেত্রে দেখতে, একটি হচ্ছে বোরন আর একটা হচ্ছে যে ফসফরাস। তো যার যার জার্মান বেশি হয়, 3 গেলে 3, আর এখানে 3। আকার যার আমরা জানি বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, নিয়ন। আর এখানে হচ্ছে নাইট্রোজেন নিচে হচ্ছে ফসফরাস। বোরন হচ্ছে 2 নম্বর পর্যায়ে, ফসফরাস হচ্ছে 3 নম্বর পর্যায়ে। সুতরাং এখানে সবচেয়ে দুর্বল অ্যাসিড হচ্ছে যে আমাদের ফসফরিক অ্যাসিড, কারণ এটির আকার বড়, আর এটির আকার ছোট হওয়াতে বোরিক অ্যাসিড দুর্বল অ্যাসিড না। সালামু আলাইকুম, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই কাম্য।